নমস্কার। আজ আবার বাড়ির বায়োপিক নিয়ে এলাম। একটি বাড়ির কথা, তার ইতিহাসের কথা, তার ভৌগোলিক স্থিতির কথা, তার রসায়নের কথা। সে যখন একটি নিছক বাড়ি সে কথা, সে যখন একটা বিরাট বড় বিশাল ভূখণ্ড সেসব কথা, সে যখন একটি মানুষ সে কথা, এইসব নানান কথা মালা নিয়ে লেখা আমার এই কবিতার বইটি, এই সিরিজ কবিতার বইটি একটি বাড়ির বায়োপিক। আজকের কবিতা, প্রথম কবিতার নাম অলিন্দ। অলিন্দ শব্দটি বারবার বাইরের পথিক, পথ, গাছপালা ও পাখি পতঙ্গদের ভাবিয়েছে তুমি একবার এসে দাঁড়াবে। যুদ্ধবাজ সৃষ্টি যারা এই সৃষ্টিতে, তারা যুদ্ধের কথাও ভাবে। হার্টের শল্য চিকিৎসকরা এর সুস্থতা বিষয়ে উদ্বিগ্ন থাকেন। কেবল সে বাড়িতে যে লোকটা একবার আতিথ্য পেয়েছে বলে ভেবে নিত, ঘুমের অন্তঃকরণকে সুস্থতা দিত, সে জানত এটি একটি নৌকা বিশেষ। সে নৌকাটি যতই ছোট হোক, তার তুলনায় এক মহাসাগরও যে কত নগণ্য শৃগালরা জানে ভালো মতো। সেই নৌকার পোশাক যে বারান্দায় শুকাতো, সেখানে রক্ত তার CO2 ছাড়তে আর O2 সংগ্রহ করতে আসতো। সেজন্যই হয়তো দূরদ্বীপের মেয়েটিকেও সেই বাড়ির অন্তরালবর্তিনী বলে মনে হতো। বাড়িটি তার বাড়ির কোনো ঘরই, বাড়িটি বা বাড়ির কোনো ঘরই কেউ দেখেনি। এক সাদা পায়রার মুখ থেকে গল্প শুনেছে। অলিন্দ বিষয়ক গল্পে যত গান আছে পৃথিবীতে, তা এক করলে একটা বিরাট সামিয়ানা খুঁজে পাবে রামধনু। পরের কবিতা রামধনু। রামধনু উঠেছে বাড়ির নৈঋত কোণে। বাড়ির উত্তর প্রান্তে একটি বকুল গাছ, দক্ষিণে একটি টেলিফোন টাওয়ার। এই বকুল গাছ বা টেলিফোন টাওয়ারের সঙ্গে রামধনুর একটা হালকা সম্পর্ক আছে। টাওয়ারের সঙ্গে কৈশোরের বকুলমালার একটা রসায়ন আছে। সে রসায়ন ক্রিয়াশীল হলেই রামধনু ওঠে, লোকে বলে মতিচ্ছন্ন। কখন যে এক পশলা বৃষ্টি হয়ে যায় তা কেউ খেয়াল করে না। ঘাসে পা ফেলার সুযোগ পায় না। কেউ কখনো দেখেনি বৃষ্টি পড়ার সময় এ বাড়িতে কোন কোন ঘরে কোন কোন রঙের আলো জ্বলে। রবিশঙ্কর কিছুটা জানতেন, কিছুটা বিলায়েত খাঁ, আর কিছুটার দিকে চলেছেন বুধাদিত্য। এক বিন্দু শিশির কণায় ডুবে যায় আস্ত একটা সূর্য। এ বাড়িতে তখন খুব আলোড়ন। পরের কবিতা আলোড়ন। আলোড়ন পড়ে যায় বাড়িতে এক এক সময়। সারা বাড়িতে যতগুলো ঘর আছে তাদের প্রত্যেকেরই একটা করে বারান্দাও আছে। প্রত্যেকেরই নিজ নিজ আলো, বাতাস আছে ভিন্ন ভিন্ন রকমের। তাদের স্বাদ, রং, গন্ধ প্রায় এক হলেও বাঁশির ধ্বনি বা সেতারের ধুন অন্য অন্য ভাষায় চিঠি লেখে। একজন
তুমি দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে কেশবিন্যাস করাকালীন সময়ে দেখে তার চুলের তেলের সুগন্ধের সঙ্গে অগ্নিকোণের আকাশের এক নক্ষত্রের এক নরম বিক্রিয়া ঘটছে। আলোড়ন বিষয়ক একটি কবিতার কথা তার মনে পড়ে। সে আজ অবধি রচিত হয়ে না থাকলেও রচনাকালীন সময়ের একটা স্লো মোশন ভিডিও তার নজরে আসে। অন্য একজন তুমির কথাও সৃষ্টিতে থাকার কথা, হয়তো আছেও, এবং প্রায় সকলেই জানে হয়তো শব্দটির ব্যবহারের বিপুল বাড়াবাড়ির কথা। তবু সৃষ্টি তার রহস্যের অধিকাংশ রহস্যই ঢেকে রাখে। সে চায় না সেসবের হোক উন্মোচন। উন্মোচন খুব জরুরি হয়ে পড়েছে। ঘরে ঘরে দরজা জানালায় যেসব পর্দা টাঙানো ছিল তারা যদি একটু পাশে সরে দাঁড়ায়, আলো এসে ভেতরে ঢুকতে পারে। এবং তারা এও জানে আলোকে বেশি দিন বাইরে রাখা যায় না, যাবে না। যে পাথরটিকে একটি চুম্বন দিয়ে এখানে রেখে গেছেন রামকিঙ্কর, সেও নিশ্চয় এতদিনে চুম্বন দেবার জন্য উদ্গ্রীব রয়েছে। আলো যেই ঘরে এসে স্যানিটাইজ করে বসবে চেয়ারে, তার নীল লজ্জার গায়ে হলুদ রঙের ছোপ লেগে যাবে। স্বপ্ন দেখার অনেক স্বাদ ছিল স্বপ্নের, কাছে পাবার সুযোগ হয়নি এতদিন। উন্মোচন হবার সঙ্গে সঙ্গেই ছড়ানো বকুল ফুলের নাকছাবির ঘ্রাণে ভরে উঠবে উঠোন। বাঁশি কি এসব ক্ষেত্রে খুব জরুরি? কৃষ্ণের নয়, থিয়েটারের হুইসেল বলে যাকে। উন্মোচন আর ঘটনা খুব কাছাকাছি হলেই গানের বাণীতে সুর বসে যায় এমনি। এক্ষুনি হবে সে ঘটনা। চলো ছড়িয়ে আসি গোলাপ জল। আজকের শেষ কবিতা গোলাপ জল। গোলাপ জল তৈরি আছে। স্নান করবেন নূরজাহান, আর ভারত সম্রাট জাহাঙ্গীর তাঁর কাপড় চোপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন অদূরে। করোনা ভাইরাসের দাপটে তাঁর কোষাগার শূন্য, গোলাম বাঁদি সব ছেড়ে চলে গেছে। আমিরি বলতে আর কিছুই নেই, শুধু এই আতরে জাহাঙ্গীরিটুকু আছে। আছে বেগম সাহেবার জন্য, সম্রাট তাঁর একমাত্র গোলাম। বাড়িতে একাধিক হারেম ছিল, আপনারা জানেন। সেসব এখন ফাঁকা। কিছু কঙ্কাল পাওয়া যাবে খুঁজলে। আলো রোশনাই যা কিছু ছিল এখন নেই। দুবেলা দুমুঠো ভাতই জোটে না ঠিকঠাক। গোলাপ জল তো একটা স্বপ্ন, সেটা থাকবে না কেন? টিকিয়ে রেখেছেন অতি কষ্টে। তবে হ্যাঁ, সেটা নূরজাহান নাকি আনারকলি, কার জন্য তা নিয়ে সম্রাট মুখ খোলেন না। চতুর্দিকে একসঙ্গে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে একাধিক স্নানঘর। নমস্কার।